দেশে বিদেশে বরখাস্ত ওসি প্রদীপ কুমারের বিপুল সম্পদের সন্ধান, নিহত সিনহার সহকারী শিপ্রার জামিন। সিনহা হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র, অভিযোগ ওবায়দুল কাদেরের সুষ্ঠু বিচারের আশ্বাস। করোনায় আরও 34 জনের মৃত্যু, হাসপাতালে অভিযান নয় চলছে অনুসন্ধান, বললেন স্বাস্থ্যমন্ত্রী। সারা দেশে একাদশ শ্রেণীর অনলাইন ভর্তি কার্যক্রম শুরু, নির্ধারিত সময়ের পর বাতিল হবে আবেদন। নদ নদীর পানি কমতে শুরু করলেও বাড়ছে ভাঙন, দুর্ভোগে মানুষ, রাস্তাঘাট ও ফসলের ক্ষয়ক্ষতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস নামে বেনামে দেশে বিদেশে বিপুল সম্পদ করেছেন। ভারত ও অস্ট্রেলিয়াতে 4টি বাড়ি আছে তার। স্ত্রী চুমকির নামেও করেছেন বাড়ি, গাড়ি, হোটেল, ফ্ল্যাট। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। তথ্যগুলো যাচাই বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। বিস্তারিত জানাচ্ছেন দীপু সার্ভার। পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান আসামি প্রদীপ কুমার দাস। রিমান্ডে থাকা প্রদীপের বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদক ও চোরাকারবারি সহ নানা ঘটনার সাথে জড়িয়ে আছে দুর্নীতিবাজ এই পুলিশ কর্মকর্তার নাম। কক্সবাজারে গত 1 মাসে 20টি ক্রসফায়ারের ঘটনার সঙ্গে তার নাম আলোচিত হচ্ছে। অভিযোগ, বন্দুকযুদ্ধের নামে গত 1 বছরে 163টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে আছে তার নাম। হত্যার আগে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ভিডিও ফুটেজও প্রকাশ ও প্রচার হচ্ছে। বিতর্কিত প্রদীপ ও তার স্ত্রী চুমকির অবৈধ সম্পদের অনুসন্ধান চলছে 2 বছর ধরে। দুর্নীতি দমন কমিশন দুদকের প্রাথমিক অনুসন্ধানে নামে বেনামে দেশে বিদেশে বিপুল সম্পদের তথ্য উঠে এসেছে। প্রদীপের গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর কুঞ্জুরি গ্রামে। 1995 সালের 1 জুন সাব ইন্সপেক্টর হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন, আর 2009 সালের 19 জানুয়ারি ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পান। প্রায় 25 বছরের চাকরি জীবন তার। প্রদীপ ও তার স্ত্রীর যেসব সম্পদের তথ্য পেয়েছে দুদক, তার মধ্যে আছে চট্টগ্রামের পাথরঘাটায় 4 শতক জমির উপর 6 তলা ভবন, পাঁচলাইশে 6 গন্ডা 1 করা একদন্ত জমি, কক্সবাজারে 740 বর্গফুটের ফ্ল্যাট। এছাড়া চট্টগ্রামের লালখান বাজারে আরও একটি ফ্ল্যাট ও কক্সবাজারে 2টি হোটেলের মালিকানাও আছে প্রদীপ ও চুমকির নামে। ভারতের কলকাতা, আগরতলা ও গৌহাটি এবং অস্ট্রেলিয়াতেও প্রদীপ ও চুমকির বাড়ি সম্পদের তথ্য পেয়েছে দুদক। একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাস এবং 45 ভরি স্বর্ণালঙ্কারের মালিকও তারা। প্রদীপ ও চুমকির অবৈধ সম্পদের তথ্য যাচাই বাছাই হচ্ছে বলে জানিয়েছেন দুদক সচিব দিলওয়ার বক্ত। দুদক যেটুকু পেয়েছে সেটুকু করছে, বাইরেও যদি কিছু থাকে এই অনুসন্ধানকারী কর্মকর্তা সেগুলো দেখবে অবশ্যই। 2018 সালের জুনে প্রদীপ ও তার স্ত্রী চুমকির অবৈধ সম্পদ অনুসন্ধানে নামে দুদক। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার তথ্যচিত্র নির্মাণের সহযোগী স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথের জামিন মঞ্জুরের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। অপর সহযোগী সিফাতের জামিন বিষয়ে আদেশকাল। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। রোববার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ দিলওয়ার হোসেন অবসরপ্রাপ্ত মেজর সিনহার তথ্যচিত্র নির্মাণের সহকারী স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথের জামিন আবেদন মঞ্জুর করেন।
আইনজীবী অরূপ বড়ুয়া জানান, মামলার তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত শিপ্রার জামিনের আদেশ দেন আদালত। সম্পূর্ণ মিথ্যা মামলা। মেজর অবসরপ্রাপ্ত সিনহার মামলাকে অন্যভাবে প্রভাবিত করার জন্য এই মামলাটা ইনস্টিটিউট করা হয়েছিল। এরকম আরও দুটো মামলা হয়েছে টেকনাফ থানায় সিফাতের জন্য। আইনের প্রতি আস্থা থাকার কারণে আমাদের আইন ও সালিশ কেন্দ্র আমাদের পাশে দাঁড়িয়েছিল, তারা আমাদেরকে সহায়তা করেছে এবং ন্যায় বিচার প্রদান করেছে। অন্যদিকে পুলিশের দায়ের করা হত্যাসহ মাদকের দুটি মামলায় জামিন আবেদন করে এবং তদন্ত কর্মকর্তা পরিবর্তনের জন্য আবেদন করেন আরেক সহকারী রিফাতুল ইসলাম সিফাতের আইনজীবী। দুটো মামলা আমরা জামিনে নিবেদন করেছি। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আগামী 10 তারিখের জন্য আদেশের জন্য রয়েছেন। সেই সাথে আমরা তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের জন্য একটি আবেদন দিয়েছি। আর তাহসিনকে পুলিশ আগে ছেড়ে দেয়। এদিকে ময়নাতদন্তে সিনহা মোহাম্মদ রাশেদের শরীরে 6টি ক্ষতচিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব। রত্না জামান, 21 টেলিভিশন। সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে একটি অশুভ চক্র অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে গোপালগঞ্জ জোনের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ অভিযোগ করেন। সিনহা হত্যাকাণ্ডকে ইস্যু বানিয়ে যারা উস্কানি দিচ্ছে তাদের উদ্দেশ্য সফল হবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। যে কোনো হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অবস্থান দৃঢ় বলেও দাবি করেন তিনি। সিনহা রাশেদের হত্যা নিয়ে একটি অশুভ চক্র নানান অপপ্রচার করছে, উস্কানি দিয়ে যাচ্ছে, ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা ভাবছে এ থেকে সুবিধা আদায় করবে, সরকার হটিয়ে দেবে। আসলে তারা বোকার স্বর্গে বাস করছে। শেখ হাসিনা সরকার কারো হাতে ইস্যু তুলে দেবেন না। ইতিমধ্যে সরকার এ বিষয়ে দ্রুততার সাথে আইনগত উদ্যোগ নিয়েছে। করোনায় দেশে আরও 34 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 32 জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঢাকা বিভাগে মারা গেছে 14 জন। একদিনে শনাক্ত হয়েছে 2487 জন। কোভিড-19 সংক্রান্ত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গেল 24 ঘন্টায় 85টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 10,759টি। শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,57,600। লক্ষণ বা উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষার তাগিদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা পরীক্ষায় শনাক্ত হলে ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা নিলে করোনা থেকে সুরক্ষা সম্ভব বলেও মনে করছে অধিদপ্তর। চব্বিশ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,487 জন। এ পর্যন্ত শনাক্ত 2,57,600 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 23.12%। গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 34 জন। এ পর্যন্ত 3,399 জন। হাসপাতালের অনিয়ম অব্যবস্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালনার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবস্থান পরিষ্কার করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জানালেন, হাসপাতালে অভিযান নয়, তদন্ত অনুসন্ধান পরিচালিত হয়। আর এই অনুসন্ধান করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর যৌথভাবে। এদিকে স্বাস্থ্য সচিব বলেছেন, হাসপাতালগুলোকে 23 আগস্টের মধ্যে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। করোনা মহামারীর মধ্যেই উঠে আসে স্বাস্থ্য খাতের নানা অনিয়ম অব্যবস্থাপনার চিত্র। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করতে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। কিছু কিছু প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়, সিলগালা করা হয় আরও কিছু প্রতিষ্ঠান। এমন অভিযানে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হবার কারণ দেখিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পূর্বানুমতি নেয়ার প্রজ্ঞাপন জারি করা হয়। এ নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে গঠন করা হয় টাস্কফোর্স। সচিবালয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ এর উদ্বোধন অনুষ্ঠানে হাসপাতালের তদন্ত অনুসন্ধানের বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান পরিষ্কার করলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেখানে কোনো অন্যায় লক্ষ্য হবে আলোচনা সাপেক্ষে আমরা ওখানে যেয়ে যা যা করা দরকার আইনগত সেই ব্যবস্থা আমরা নিব। এর আগে বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকদের সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠকের পর গণমাধ্যমের সাথে কথা বলেন স্বাস্থ্য সচিব।
জানান 23 আগস্টের মধ্যে হাসপাতালগুলোকে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। আবেদন যারা করেনি এতদিন তারা যেন আবেদনটা করে, এবং আবেদনটা না করলে বোঝা গেল যে তিনি ল অ্যাবাইডিং না। এদিকে সংগঠনগুলোর প্রতিনিধিরা জানান সরকারের সিদ্ধান্তের সাথে তারা একমত, তবে করোনা বাস্তবতা আমলে নেবার অনুরোধ জানিয়েছেন তারা। আমাদের অভিযান আমাদের স্বাস্থ্য খাতে যারা আছে তারা দেখবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। রিজেন্ট ও জেকেজি কাণ্ডের পর প্রাইভেট কোভিড হাসপাতাল ও ল্যাবে তদারকি জোরদার করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কোভিড চিকিৎসা ও পরীক্ষা নিয়ে প্রতারণা জালিয়াতি ধরা পড়ার পর কঠোর হয়েছে অধিদপ্তর। এরই মধ্যে 8টি প্রাইভেট হাসপাতাল ও ল্যাবকে জরিমানা ও সিলগালা করা হয়েছে। বর্তমানে 12টি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা ও অর্ধশত ল্যাবে নমুনা পরীক্ষা চলছে। বিস্তারিত জানাচ্ছেন মিনালা দেবা। রিজেন্ট জেকেজি কেলেঙ্কারির পর বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসা সেবার মান নিয়ে ওঠে নানা প্রশ্ন। সেবা নিয়ে তৈরি হয় আস্থার সংকট। এই যখন অবস্থা, তখন কোভিড চিকিৎসা ও টেস্টের অনুমতি দেয়া প্রাইভেট হাসপাতাল ও ল্যাবে তদারকি বাড়িয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফিরছে আস্থা। রাজধানীর বাড্ডার এই হাসপাতালটি সংক্রমণের শুরু থেকেই কোভিড চিকিৎসা দিচ্ছে। হাসপাতালটি এ পর্যন্ত 3100 জন কোভিড রোগীর চিকিৎসা দিয়েছে। ভালো ট্রিটমেন্টের জন্য হয়তো আজকে বাচ্চাটা একটু ডেভেলপমেন্টের দিকে আছে, আলহামদুলিল্লাহ। এখানে বোঝাই যাচ্ছে না আমরা করোনা রোগী বা কিছু এরকম আর কি, তাদের কাছে আমি এরকম সার্ভিস পাচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সেবাই তাদের কাছে মুখ্য, আর স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনেই সেবা দিচ্ছে তারা। যখনই রোগী আসছে, সে যতই খারাপ হোক বা হয়তো কম খারাপ আছে, তাকে একজন মেডিকেল অফিসার দেখবার সাথে সাথে কনসালটেন্ট তাকে দেখছেন। একটা সামাজিক দূরত্ব অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমরা নিজেদেরকে প্রোটেক্টিভ রাখতে পারি, তাহলে রোগীর কাছে যাওয়া কোনো সমস্যা না। এয়ারপোর্ট রোডে এই হাসপাতালে নমুনা পরীক্ষার অনুমতি আছে। নমুনা পরীক্ষা করতে আসা কয়েকজন জানান তাদের অভিজ্ঞতা। কোনো অসঙ্গতি ধরা পড়ে নাই। আমি আসছি, আমি স্যাম্পল দিচ্ছি, আমি 3 দিনের মধ্যে রিপোর্ট পাচ্ছি, সবই ঠিক আছে। আমার তো শুধু এই হাসপাতালে আসা এক্সপেরিয়েন্সটুকু, তো আমি এই পর্যন্ত ওদের রেসপন্সগুলো খুবই পজিটিভ পেয়েছি। রিজেন্ট ও জেকেজি কাণ্ডের পর প্রাইভেট হাসপাতালগুলোর মান নিয়ে প্রশ্ন উঠলেও শুরু থেকে তারা সচেতন বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। লেটেস্ট যত টেকনোলজি আছে আমাদের আরটিপিসিআর ল্যাবটা সেরকমভাবেই তৈরি করে, এবং গত 25 তারিখে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা টিম এসেছিল যারা হলো গিয়ে বিভিন্ন ল্যাবে চেক করছে এবং আমাদের এখানে এসেও পরিদর্শন করে আমাদের ল্যাব এবং আমাদেরকে বেশ কিছু উপদেশ দিয়ে গিয়েছে। আমরা সেই গাইডলাইন মোতাবেকই কাজ করছি। নজরদারি বেড়েছে, অভিযোগ পেলেই অভিযান চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মনিটরিং টিম তাদের গঠন করা আছে, তারা রেগুলার বেসিসে হাসপাতালগুলো পরিদর্শন করে, সাথে ইন্সপেক্টর রাখা বাহিনী যারা আছেন, র্যাব আছেন, তাদের সাথে একসাথে অভিযান চালানো হয়। করোনা মহামারীতে মানবিক হয়ে সেবা দেওয়ার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। সারা দেশে শুরু হয়েছে 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর অনলাইন ভর্তি কার্যক্রম। 3 ধাপে প্রথম পর্যায়ে আবেদন করা যাবে 20 আগস্ট পর্যন্ত। ভর্তি প্রক্রিয়া চলবে 3 ধাপে। প্রতিটি পর্যায়ে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হলে আবেদন বাতিল হয়ে যাবে। গেল 20 জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয়। মফিউর রহমানের রিপোর্ট। শুরু হয়েছে 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম। এবার পুরো ভর্তি প্রক্রিয়া হবে অনলাইনে। শিক্ষার্থীরা ব্যস্ত কম্পিউটার সেবা প্রতিষ্ঠানে। প্রথম পর্যায়ে আবেদন করা যাবে 20 আগস্ট পর্যন্ত, আর ভর্তি হতে হবে 26 থেকে 30 আগস্ট। এই সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত না করলে আবেদন বাতিল করা হবে বলেও জানানো হয়। দ্বিতীয় পর্যায়ের আবেদন করা যাবে 31 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর। ফল প্রকাশ 4 সেপ্টেম্বর। ভর্তি হতে হবে 5 থেকে 6 সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে। এই পর্যায়ের মাইগ্রেশনের ফল প্রকাশ হবে 10 সেপ্টেম্বর। তৃতীয় পর্যায়ের আবেদন করতে হবে 7 থেকে 8 সেপ্টেম্বরের মধ্যে। ফল প্রকাশ 10 সেপ্টেম্বর। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি 11 থেকে 12 সেপ্টেম্বর। অনলাইন ফর্ম পূরণে শিক্ষার্থীদের সহায়তা করছে সেবা প্রতিষ্ঠান। অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ওনাদেরকে একটা প্রিন্ট কপি দিয়ে দিচ্ছি, পরবর্তীতে রেজাল্টটা ওনাদেরকে মোবাইলে পাঠানো হবে। করোনার এই সময় অনলাইন ফর্ম ফিল আপ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন অভিভাবকরা। এখন যে পরিস্থিতি, সব তো অনলাইনে হইতেছে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দেশের নদ নদীর পানি কমতে শুরু করলেও কোথাও আবার স্থায়ী জলাবদ্ধতা দেখা দেয় দুর্ভোগে বানভাসী মানুষ। দেখা দিয়েছে নদী ভাঙন, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তাঘাট এবং আউশ আমন ধান, ফসলের ক্ষেত খামার ও পুকুরের মাছে।
একুশের প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কালিহাতী, ঘাটাইল, বাসাইল ও মির্জাপুরের অধিকাংশ ঘরবাড়ি এখনও পানিবন্দী। দেখা দিয়েছে স্থায়ী জলাবদ্ধতা। খাদ্য সংকটের পাশাপাশি ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ। মধুমতি নদীর ভাঙনে দিশেহারা নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চর সুচাইল, চর পাঁচাইল, চর ঘোনাপাড়া ও চর পরানপুর গ্রামবাসী। এরই মধ্যে শতাধিক ঘরবাড়ি, গাছপালা ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। চর সুচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও নদীতে বিলীন হওয়ার পথে। আমাকে ভাঙ্গে সব নদীতে চলে গেছে, আমার কিছু নাই, একখান ঘর আছে। আমার কোনোখানে যার পথ নাই, ঘাট নাই, ছোট ছোট বাচ্চাকে নিয়ে। মাদারীপুরের 4টি উপজেলায় তীব্র নদী ভাঙন অব্যাহত রয়েছে। বসতবাড়ি ছেড়ে নতুন নতুন স্থানে ছুটছেন ভাঙন ঝুঁকিতে থাকা অনেকেই। এদিকে শুক্রবার মাদারীপুর শহর রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। গাইবান্ধায় এবার 2 দফা বন্যায় ভেসে গেছে প্রায় 4.5 কোটি টাকার মাছ। প্রচুর মাছ ছিল, সম্পূর্ণ মাছ ভেসে গেছে। এই ক্ষয়ক্ষতি আমি যে ঋণটা করছি, এটা আমি কিভাবে পরিশোধ করব, বা আমি এখন পরবর্তী জীবিকা কিভাবে নির্বাহ করব। গাজীপুরে তুরাগ বংশী নদীর পানি কমা অব্যাহত থাকলেও বন্যা কবলিত এলাকায় দুর্ভোগ কমেনি। এখনও পানিতে তলিয়ে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলের ক্ষেত, মাছের খামার ও পুকুর। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ক্ষতি হয়েছে সড়ক, পুকুরের মাছ, আউশ ও আমন ধানের। সাম্প্রতিক বন্যায় জেলায় ক্ষতি হয়েছে 900 কিলোমিটার সড়ক, 40টি ব্রিজ ও কালভার্টের সংযোগস্থলের। হাওড় পাড়ে ঢেউয়ে অন্তত 30টির বেশি ভিলেজ প্রোটেকশন লাইনে সমস্যা দেখা দিয়েছে, কোনোটি আবার পুরো ভেঙে গেছে। আউশ ও আমনের 3850 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। সুনামগঞ্জের 11 উপজেলায় বন্যার পানিতে ভেসে গেছে 3081টি পুকুর, দিঘি ও খামারের মাছ। বন্যার পানি আমরা পুকুরের প্রায় 9টা পুকুরে প্রচুর মাছ নিছে। সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে চরগুলোর ঘরবাড়ি এখনো পানিবন্দী। বানভাসী মানুষের মাঝে দেখা দিয়েছে পানিবাহিত নানান রোগ। পানিতে আরতি পায় গাওয়া গেছে। বন্ধ হয়, বর্তমানে চলা খুব কঠিন, চলে আই না। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পরিবেশ ও জনস্বাস্থ্য বিবেচনায় কয়লা আমদানির সিদ্ধান্ত, বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। লেবাননের উদ্দেশ্যে রওনা হল নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রাম, অংশ নেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। জিয়াউর রহমান সহ নেপথ্যে থেকে যারা আগস্টের হত্যাকাণ্ডের পটভূমি রচনার সাথে যুক্ত ছিল তাদের দেশবাসীর সামনে নিয়ে আসতে কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয় PIDর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর আলোকচিত্র প্রদর্শনী এবং ডিসপ্লের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। সত্য, ন্যায় ও সঠিক ইতিহাসের স্বার্থে ষড়যন্ত্রকারীদের প্রত্যেকের মুখোশ উন্মোচন জরুরি বলেও মন্তব্য করেন তিনি। এর পাশাপাশি মুজিব বর্ষে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি রায় কার্যকর করা এখন সময়ের দাবি বলেও মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। নতুন বাঙালি প্রজন্ম ইতিহাস জানার স্বার্থে, সত্য জানার স্বার্থে এখনই প্রয়োজন হচ্ছে একটি কমিশন গঠন করে যারা এই হত্যাকাণ্ডের পটভূমি রচনা করেছিল, ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল, তাদের মুখোশ উন্মোচন করা। তাহলেই ইতিহাস সঠিকভাবে রচিত হবে, অন্যথায় ইতিহাসের এই সত্যগুলো ভবিষ্যৎ প্রজন্ম জানবে না। মানবতা বিরোধী অপরাধ মামলায় শর্ত ভঙ্গের কারণে সুনামগঞ্জের দৌলতপুরের মোহাম্মদ জুবায়ের মুনিরের জামিন বাতিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে 2 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। গ্রেফতার হওয়া এই আসামি চলতি বছরের 9 ফেব্রুয়ারি অসুস্থতার কারণে কয়েকটি শর্তে জামিন দেন ট্রাইব্যুনাল, কিন্তু শর্ত ভঙ্গ করে ঈদের সময় ঢাকার বাইরে সুনামগঞ্জের হাওরে নৌকায় ভ্রমণ করেছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর প্রসিকিউশন পক্ষ তার জামিন বাতিল চেয়ে আবেদন করে। সুনামগঞ্জে নিজ বাড়ি সেইখানে যে তার দলভুক্ত লোকজনকে নিয়ে সেখানে মহড়া দিয়েছে, সাক্ষীদের থ্রেট করেছে, অন্তর্বর্তীকালীন শর্তযুক্ত জামিন বাতিল করে তাকে কারাগারে প্রেরণ করা হবে।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রাম লেবাননের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছে। চট্টগ্রাম নৌজেটি থেকে যুদ্ধজাহাজটি আনুষ্ঠানিকভাবে বিদায় জানান নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম মাহবুবুল ইসলাম। অধিনায়ক ক্যাপ্টেন ফয়সাল মোহাম্মদ আরিফুর রহমান ভুইয়ার নেতৃত্বে 15 জন কর্মকর্তা এবং 95 জন লেবাননের উদ্দেশ্যে যাত্রা করেন। লেবানিস জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন সহ বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান নৌবাহিনীর কর্মকর্তারা। লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে জরুরি খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান লেবাননের উদ্দেশ্যে বিকেলে ঢাকা ত্যাগ করে। বুধবার ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দেশে ফিরবে বিমানটি। লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে লেবাননের 2 টন চিকিৎসা সামগ্রী, 8 টন জরুরি খাদ্য সামগ্রী ও 2 টন খুচরা যন্ত্রাংশ পাঠালো বাংলাদেশ। খাদ্য সামগ্রী, ঔষধ, পিপিই, মাস্ক, এই ধরনের জিনিসপত্র এবং আমাদের নৌবাহিনীর জাহাজটা যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আবার কার্যকর করে তোলার জন্য বেশ কিছু খুচরা যন্ত্রাংশ নিয়ে যাচ্ছি। দেশের জমি, পরিবেশ ও জনস্বাস্থ্য বিবেচনায় রেখে কয়লা আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি দিবসের আলোচনায় কথা বলেন প্রধানমন্ত্রী জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। আর সরকার পরিবেশ বান্ধব নিরবিচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করার চেষ্টা করছে বলে জানান আলোচকরা। তহিদুর রহমানের রিপোর্ট। নিরাপদ জ্বালানি দিবসের প্রতিপাদ্য মুজিব বর্ষের অঙ্গীকার সাশ্রয়ী মূল্যে জ্বালানির প্রাধিকার দিবসটি উপলক্ষে আয়োজিত অনলাইন আলোচনায় তেল গ্যাসের অপচয় বন্ধ এবং নিরাপদ জ্বালানি নিশ্চিত করার তাগিদ আসে। করোনা পরিস্থিতিতে গ্যাস উত্তোলন বিতরণ কঠিন হয়েছে জানিয়ে বক্তারা নতুন জ্বালানি উৎস অনুসন্ধান এবং জরিপের তাগিদ দেন। প্রথমত, আমরা সারা দেশের ল্যান্ড এরিয়া সার্ভে করে দেখি নাই। আমাদের এখন পর্যন্ত কোনো রিসোর্স অ্যাসেসমেন্ট হয় নাই। 1,66,000 কোটি ঘনফুট গ্যাস মজুদ আছে বলে আলোচনায় তথ্য উঠে আসে। জ্বালানি মূল্য কমাতে সরকারের প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে বলেও জানানো হয় আলোচনায়। ইনশাআল্লাহ ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আমাদের এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সেটি নিশ্চিত হবে। অয়েল প্রাইসের বেনিফিটটা আমরা কিভাবে নিতে পারি সেই জিনিসগুলো চিন্তা করতে হবে। আমাদের স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে হবে। করোনা পরিস্থিতিতেও জ্বালানি সরবরাহ নিশ্চিত করেছে সরকার, একথা জানালেন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা। কয়লার চিন্তা ভাবনা, তার সাথে ওই এলাকার একুইফারের কি অবস্থা, আবাদি জমি কি হবে, ওই এলাকার বলে আফটার মাইন ড্রেনেজ বলে এমডি কি হবে। এই বছর মুজিব বর্ষ উপলক্ষ করে আমরা যে প্রতিবদ্ধ আমরা দিয়েছি যে সকলকে আমরা আনইন্টারাপ্টেড পাওয়ার দিব এবং শতভাগ বিদ্যুতায়ন করব এবং শতভাগ নিশ্চিত করব আমরা জ্বালানিতে, সেই ব্যবস্থার প্রতি আমরা বদ্ধপরিকর। জ্বালানি সচিব জানান শীঘ্রই শরীয়তপুর সহ কয়েকটি স্থানে জ্বালানি অনুসন্ধান কার্যক্রম শুরু করবে বাপেক্স। বাপেক্স যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি সক্ষম। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন শোকাবহ আগস্ট। শোষিত নিপীড়িত মানুষের মুক্তি ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শ। মানব মুক্তির এই আদর্শ ধারণ করেই শৈশব থেকে তিনি বঞ্চনা নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বুক চিতিয়ে। বাঙালির মুক্তি, বাঙালির আত্মপরিচয় ও অধিকারের জন্য জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন কারাগারের অন্ধকার ঘরে। বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক, শোষণমুক্ত, বৈষম্যহীন সমাজ ও দেশ গড়ার স্বপ্ন লালন করেছেন জীবনভর। প্রণব চক্রবর্তীর রিপোর্ট জানাচ্ছেন জসিম জুয়েল। শৈশব থেকেই মানুষের অধিকার আদায়ে সোচ্চার বঙ্গবন্ধু শেখ মুজিব। গোপালগঞ্জে মিশনারি স্কুলে পড়ার সময় ছাত্রদের দাবি তুলে ধরেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে।
কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তির বছরই বঙ্গবন্ধু পাকিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত হন। সাম্প্রদায়িক দাঙ্গার সময় শান্তির বারতা নিয়ে দাঁড়িয়েছেন মানুষের পাশে। দেশভাগের পরেই বঞ্চনার আরেক অধ্যায়, ভাষার উপর আঘাত আসার পরেই প্রতিবাদ জানান বঙ্গবন্ধু। পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছেন, বারবার কারাগারে যেতে হয়েছে বাঙালির মহান নেতাকে। দুঃখী মানুষের হাসি ফোটানো ছিল যে তার আদর্শের মূল ভিত্তি। রাজনৈতিক দলকে জমিদার, নবাব ও দালান কোঠা থেকে বের করে জনগণের পর্ণকুটিরে নিয়ে যাওয়া প্রতিজ্ঞা ছিল তার প্রতিজ্ঞা। সবসময় চেয়েছেন বাঙালির আত্মপরিচয়, আত্ম অধিকার। বৈষম্যহীন অসাম্প্রদায়িক সমাজ গঠনই ছিল রাজনৈতিক বঙ্গবন্ধুর দর্শন। এই বাংলাদেশে হবে সমাজতন্ত্র ব্যবস্থা, এই বাংলাদেশে হবে গণতন্ত্র, এই বাংলাদেশে হবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। সোনার বাংলা গড়ার সেই দর্শনকেই তিনি ফুটিয়ে তুলেছিলেন স্বাধীন বাংলাদেশের সংবিধানে। বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ রাষ্ট্র চেয়েছিলেন, কিন্তু বড় দুঃখের সঙ্গে বলছি, যখন দেশের সংবিধানে রাষ্ট্রধর্ম থাকে তখন সেই দেশটি আর ধর্মনিরপেক্ষ থাকে না। মুক্তির মহানায়কের মানব মুক্তির দর্শনে শোষিত নিপীড়িত মানুষের অনুপ্রেরণা। তাই তো ফিদেল কাস্ট্রো বলেছিলেন, আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয়ের মতো। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ছাড়ালো 1000 কোটি টাকা, আস্থা পাচ্ছেন বিনিয়োগকারীরা। ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বিক্ষোভে উত্তাল বৈরুত, সরকারি কার্যালয়ে হামলা। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। রাজধানীর ভাটারায় আবাসন ব্যবসায়ী আবুল খায়েরকে খুনের ঘটনায় অভিযুক্ত ভগ্নিপতি মিলনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল 6 আগস্ট ভাটারা থানা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে সজীব বিল্ডার্সের মালিক আবুল খায়েরকে ডেকে নিয়ে খুন করে মিলন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন হত্যার দায় স্বীকার করেছে। ব্যবসায়িক লেনদেনে বকেয়া 8 লাখ টাকা পরিশোধ না করায় এই খুনের ঘটনা ঘটেছে বলে দাবি পুলিশের। গুলশান জোনের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী জানান, মামলায় যথেষ্ট প্রমাণ মেলায় শীঘ্রই আদালতে চার্জশিট দেওয়া হবে। চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কের ভেতরে কাজ করতে গিয়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। নগরীর আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় মিতালি হাউজিং নামে একটি নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে নেমে অজ্ঞান হয়ে পড়েন রায়হান এবং রাজু। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ। পাঠাগার উন্নয়নে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। জাতীয় গ্রন্থ কেন্দ্রে পড়ি বঙ্গবন্ধুর বই সোনার মানুষ হই শিরোনাম অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী। করোনা পরিস্থিতিতে পাঠাগার বন্ধ থাকায় বিকল্প পন্থা হিসেবে জাতীয় শোক দিবস সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা মহানগরের 10টি বেসরকারি পাঠাগারের সহযোগিতায় 150 জন শিক্ষার্থী প্রথম ধাপের এই পাঠ কার্যক্রমে অংশ নিচ্ছে। মুজিব শতবর্ষে সারা দেশে এই উদ্যোগ ছড়িয়ে দেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। আপনার পারিবারিক লাইব্রেরি আপনাদের 10 জনের প্রায় একটা দায়িত্ব অর্পণ করেছে। আপনারা 10টি পারিবারিক লাইব্রেরি করবেন। আপনারা এরকম একটা শোকেস তৈরি করবেন। শোকেস ভরে দেওয়ার দায়িত্ব আমাদের বই দিয়ে, আমরা বই দেব। চলে গেলেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলী।
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই কিংবদন্তি। আলাউদ্দিন আলীর মেয়ে আলিফ আলাউদ্দিন তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন। ফুসফুসে প্রদাহ ও রক্তের সংক্রমণ সহ বিভিন্ন রোগে ভুগছিলেন বাংলা গানের এই সুরকার। শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আলাউদ্দিন আলী বাংলা চলচ্চিত্রে অসংখ্য দর্শক প্রিয় গান তৈরি করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। 1952 সালে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বাঁশবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন আলাউদ্দিন আলী। করোনায় আক্রান্ত সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার রজনুল বাড়িকে জরুরি ভিত্তিতে বগুড়া থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার করে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। জাতীয় যে কোনো দুর্যোগ মোকাবেলায় বিমান বাহিনী সবসময় সহায়তা প্রদান করে আসছে। ইন-8 টু সিভিল পাওয়ারের আওতায় করোনা প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিকেল ইভোকিউশন সহায়তা দিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতায় বিমান প্রধানের দিক নির্দেশনায় এই মেডিকেল ইভ্যাকুয়েশন পরিচালনা করা হয়। ডাক্তার রিজানুল বাড়িকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। প্রায় 6 মাস পর 1000 কোটি টাকা ছাড়ালো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন। রোববার মোট লেনদেন হয়েছে 1128 কোটি টাকার শেয়ার। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 293টি, কমেছে 42টি এবং অপরিবর্তিত আছে 20টি। এর আগে 18 ফেব্রুয়ারি 1021 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল ডিএসসিতে। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও এদিন লেনদেন হয়েছে 26 কোটি 78 লাখ টাকা। নিয়ন্ত্রক সংস্থার পুনর্গঠনের পর বিনিয়োগ বন্ধ নীতি ও তদারকির কারণে বাজারে আস্থা ফিরেছে বলে জানিয়েছে বিশ্লেষক ও বিনিয়োগকারীরা। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশে বিদেশে বরখাস্ত ওসি প্রদীপের বিপুল সম্পদের সন্ধান, নিহত সিনহার সহকারী শিবরার জামিন। সিনহা হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চালাচ্ছে কেটি চক্র, অভিযোগ ওবায়দুল কাদেরের, সুষ্ঠু বিচারের আশ্বাস। করোনায় আরও 34 জনের মৃত্যু, হাসপাতালে অভিযান নয় চলছে অনুসন্ধান, বললেন স্বাস্থ্যমন্ত্রী। সারা দেশে একাদশ শ্রেণীর অনলাইন ভর্তি কার্যক্রম শুরু, নির্ধারিত সময়ের পর বাতিল হবে আবেদন। নদ-নদীর পানি কমতে শুরু করলেও বাড়ছে ভাঙন, দুর্ভোগে মানুষ, রাস্তাঘাট ও ফসলের ক্ষয়ক্ষতি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।